প্রাচীনকালের মানুষ বলতেন, আমাদের শরীরের প্রতিটি অংশ একটি গ্রহের সাথে যুক্ত। আপনি কি এটা জানেন? মেডিকেল অ্যাস্ট্রোলজি বা চিকিৎসা জ্যোতিষশাস্ত্র বলে কিছু আছে। জ্যোতিষশাস্ত্র মানে শুধু ভাগ্য বলা নয়, আপনি চাকরি পাবেন কিনা বা হারাবেন কিনা, অথবা আপনার বিয়ে টিকবে কিনা। জ্যোতিষশাস্ত্র মানে শুধু এইটুকুই নয়, আপনার মন চাঁদের সাথে যুক্ত, কারণ আপনি যখন ঠিক থাকেন না তখন আপনাকে লুনাটিক বলা হয়। সূর্য আমাদের আত্মার সাথে যুক্ত, নিজের সত্তা এবং চোখের সাথে। শনি গ্রহ আমাদের দাঁত এবং হাড়ের সাথে যুক্ত। বৃহস্পতি আপনার বুদ্ধি, আপনার প্রজ্ঞা, আপনার সচেতনতা এবং আপনার নাকের সাথে যুক্ত। আপনার লিভার মঙ্গলের সাথে যুক্ত, আর মঙ্গল আবার একটি প্রাণী, একটি রং, একটি শস্য এবং একটি আকারের সাথেও যুক্ত। তাই এই মহাজগৎ এবং অনুজগতের সংযোগ। আপনি আমাকে জিজ্ঞেস করবেন শস্যগুলো কিভাবে যুক্ত। যেমন বিভিন্ন গ্রেসেস আমাদের শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত, নইলে পুরো চিকিৎসা বিজ্ঞানী ব্যর্থ হতো। আপনার লিভারের সমস্যা থাকলে তারা আপনাকে নির্দিষ্ট ব্রেস্ট দেয়, যে কোনো ব্রেস্ট নয়। হার্টের সমস্যার জন্য একটি বিশেষ ওষুধ দেওয়া হয়, কারণ হার্ট একটি বিশেষ ভেষজ এবং বিশেষ শস্যের সাথে যুক্ত। তাই একইভাবে লিভারও বিশেষ শস্য এবং বিশেষ ভেষজের সাথে যুক্ত। আর এভাবেই চিকিৎসা বিজ্ঞান উন্নতি লাভ করে। আপনি কি জানেন বাদাম শরীরের বিভিন্ন অঙ্গের সাথে যুক্ত? আপনি বাদামের আকার দেখুন, এটি নির্দেশ করে যে এটি শরীরের কোন অংশকে সাহায্য করে। আমন্ড হার্টকে সাহায্য করে, আখরোট মস্তিষ্ককে সাহায্য করে। আপনাকে অন্বেষণ করতে হবে। আপনি যদি অন্বেষণ করেন, প্রকৃতি আপনাকে অনেক ইঙ্গিত দিচ্ছে, এই দেখো আমি যুক্ত। প্রাচীনকালের মানুষ বলতেন ষোড়শ ভোজনম, তার মানে আপনার খাবারে 6টি স্বাদ থাকা উচিত: মিষ্টি, ঝাল, একটু তেতো। আপনি জানেন করলা? অবশ্যই আমরা সবাই ব্যবহার করি। ভারতে, চীনে, সমস্ত পূর্বের দেশগুলোতে আমরা করলা ব্যবহার করি, তাই না? পাশ্চাত্যে নয়। এই 6টি স্বাদই গ্রহণ করা আপনার শরীরের জন্য ভালো, কারণ আপনার শরীরের প্রতিটি অংশ বিশেষ কম্পনের সাথে অনুরণিত হয়, নির্দিষ্ট ভেষজ, নির্দিষ্ট শস্য এবং মহাজাগতিক স্তরে নির্দিষ্ট গ্রহের সাথে অনুরণিত হয়। আমরা এতটাই তন্দ্রাচ্ছন্ন, ঘুমন্ত যে আমরা কোনো কিছুর দিকে তাকাই না। আমি যদি বলি আপনার চোখ এবং পেটের মধ্যে সংযোগ আছে, তবে তা ভুল হবে না। আপনারা যারা চশমা পরেন, আমি বলতে পারি আপনার পেট খুব একটা ভালো নেই। আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হলে এটি আপনার দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে। আপনি কোনো বিচ্ছিন্ন কেউ নন। আপনার চোখের ডাক্তার আলাদা হতে পারে, আর পেটের ডাক্তার আলাদা হতে পারে, কিন্তু আপনি একজনই মানুষ যার এই দুটোই আছে। আপনি সংযুক্ত। আপনার পেটের ডাক্তার যদি এমন কোনো ওষুধ দেন যা আপনার চোখে প্রভাব ফেলে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? তিনি আপনাকে এমন ওষুধ দিতে পারেন না যা আপনার পেট সারাবে, কিন্তু আপনাকে অন্ধ করে দেবে। আপনি একটি একক মানব সত্তা। পুরো মহাবিশ্ব ঠিক তাই। বিজ্ঞানীরা বলবেন ডিএনএতে সামান্যতম পরিবর্তন হলেও কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। একটি সংখ্যা বদলে গেলে, সৃষ্টির পাটিগণিতে বা গণিতে সামান্য হেরফের হলে সৃষ্টির অস্তিত্ব থাকবে না। মানুষ হিসেবে আমাদের সবার 99.9% ডিএনএ একই। মাত্র 0.1% ডিএনএর কারণেই পৃথিবীতে এত বৈচিত্র্য দেখা যায়। পুরো মহাবিশ্ব জীবন্ত। ছোটবেলায় আপনার কাছে পুরো মহাবিশ্বটাই ছিল প্রাণবন্ত। গাছেরা আপনার সাথে কথা বলতো। সব পশু আবেগ প্রকাশ করে, তারা কথা বলে,
পুরো মহাবিশ্বই প্রাণে ভরপুর। জানি না কি হলো, বড় হওয়ার সাথে সাথে আমরা সবাইকে জল বস্তু ভাবতে শুরু করি। আমি শুনেছি কিছু দেশের সেনাবাহিনীতে এমন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে শত্রুকে মানুষ হিসেবে নয়, বরং আক্রমণকারী একটি বস্তু হিসেবে দেখা হয়। বলা হয় তবেই আপনি তাদের ওপর আক্রমণ করতে পারবেন। যদি আপনি সেই ব্যক্তির মধ্যে মানুষকে দেখেন, তবে কোথাও গিয়ে আপনি থমকে যাবেন। আপনি আক্রমণাত্মক হতে পারবেন না। তাই আমরা পুরো সৃষ্টির মধ্যে প্রাণের এই অনুভূতিটা হারিয়ে ফেলি। সেই অনুভূতিতে ফিরে আসাই হলো প্রকৃত মানবতাবান। আপনার কাছে সবকিছুই জীবন্ত হওয়া উচিত। আপনার নিজেরও প্রাণবন্ত থাকা উচিত। সারা বিশ্বের আদিবাসীরা, তা কানাডা, নিউজিল্যান্ড, ভারত বা আফ্রিকা যেখানেই হোক, তারা সব সময় অনুভব করত যে প্রকৃতি জীবন্ত। নদীগুলোর নাম থাকে, হয় পুরুষ নয়তো নারীবাচক নাম। নদীগুলোর প্রাণ আছে, জলের প্রাণ আছে, পাহাড়ের প্রাণ আছে। গাছেরা জীবন্ত, তাদের সবার আবেগ আছে। জলেরও আবেগ আছে। জলের অণুগুলো আবেগ শোষণ করে, তারা আবেগ বিকিরণ করে। জলের কণাগুলোর স্মৃতিশক্তি আছে। আপনি যদি মন্দির বা উপাসনালয়ে যান, দেখবেন সেখানে সবসময় এক পাত্র জল রাখা থাকে। বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির, এমনকি গির্জাতেও তারা জল রাখে, পবিত্র জল। এগুলো হলো প্রাচীন বিজ্ঞান। জানেন, মাঝে মাঝে অবাক লাগে এই প্রাচীন মানুষরা এসব জানতেন কি করে, যা আজ আধুনিক বিজ্ঞান স্বীকার করে নিচ্ছে। যেমনটা আগে বলেছি, এখন বিজ্ঞান বলছে মহাবিশ্বে প্রতিটি বস্তুরই চেতনা আছে। তার মানে মঙ্গলের চেতনা আছে, বৃহস্পতিরও চেতনা আছে, নক্ষত্রদের চেতনা আছে, অর্থাৎ তারা অনুভব করতে পারে, তরঙ্গ পাঠাতে পারে। সূর্যরশ্মিতে শুধু তাপ আর শক্তিই নেই, এটি চেতনাও বিকিরণ করে, মানে এর আবেগ আছে। আবেগ কি? এটাও এক ধরনের তরঙ্গ। হয় আপনি সবকিছুকে কেবল বস্তু হিসেবে দেখেন, অথবা সবকিছুকে জীবন হিসেবে দেখেন। তাতে রূপান্তর ঘটবে। সবকিছুকে বস্তু হিসেবে দেখার মানে হলো, আপনার স্বামী বা স্ত্রীকে আসতে দেখে আপনি বলছেন, এই যে 65 কেজি অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন আমার দিকে হেঁটে আসছে। আপনি কি কখনো সবজি বাজারে গিয়ে একটা কুমড়োর দিকে তাকিয়ে বলেছেন, আরে এই কুমড়োটা তো কাল আমি হয়ে যেতে পারি? আমরা সব কিছুকে বস্তু হিসেবে দেখি, মানুষকেও বস্তু হিসেবে দেখি। তখন সেখানে কোনো জীবন নেই, আবেগ নেই, কিছুই নেই। অথবা আপনি সব কিছুকে জীবন হিসেবে দেখেন, তখন আপনার চেতনা অন্য এক স্তরে উন্নীত হয়। আমাদের এই মহাবিশ্বটা কতই না চমৎকার। আমার চোখে পৃথিবীটাকে দেখুন, জানেন তো এটা অনেক অনেক আলাদা। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে এই যোগসূত্র অনস্বীকার্য। আরও এক ধাপ এগিয়ে গেলে এমনকি যোগসূত্র শব্দটা ব্যবহার করাও ভুল, কারণ পুরোটাই একটা অখণ্ড সত্তা। কিন্তু আমরা সামান্য কিছুতে আটকে যাই আর তাতেই ঘুরপাক খেতে থাকি। আমাদের জেগে উঠতে হবে। জেগে উঠুন আর দেখুন জীবন কত মূল্যবান। এতটাই মূল্যবান যে একে শুধু নষ্ট করা যায় না। এটাই আধ্যাত্মিক বিজ্ঞান, এটাই আধ্যাত্মিক জ্ঞান।